ঢাকা সিটিতে জন্ম নিয়ে আমি নিশ্চিত হয়েছি যে আমার 40% বেশি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। খাবার খেয়ে শিশু বাচ্চা মারা যায়, প্রায় সময় পত্রিকায় রিপোর্ট করি। চিপস খেয়ে মারা যাচ্ছে, ওষুধ খেয়ে মারা যাচ্ছে, এটা খেয়ে মারা যাচ্ছে, ওইটা খেয়ে মারা যাচ্ছে। আমাদের কোনো এই ধরনের টনক নড়তেছে না। যে লোকটা আফ্রিকায় জন্ম নিতেছে তার জীবন কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে তার 35 বছর লাইফ শেষ। আনন্দ উৎসব করতে গিয়ে 205 কোটি টাকা ব্যয় করছি যে আমরা খুশিতে ঠেলায়। আমেরিকাকে আমি বলি যে এটা আর্মিদের দেশ, যুদ্ধ নিয়ে যাওয়ার ব্যস্ত থেকে। বাংলাদেশের দর্জিগ দেশ, কাপড় শিলানো নিয়ে আমরা ব্যস্ত। এই হচ্ছে আমাদের উন্নয়ন। সেই উন্নয়নটাও এটা কোন টেকসই উন্নয়ন আমাদের দেশে আমি দেখি না। খুব পেছনের একটা ঘটনা আর কি বা প্রশ্ন হতে পারে যে আমরা যে বিগত বছরগুলোতে যে উন্নয়ন দেখতেছি, ফ্লাইওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ, পদ্মা সেতু, মেট্রো রেল, বড় বড় দালান দেখতেছি ডেভেলপাররা করতেছে, মানে এগুলো যে হচ্ছে এটাই কি একটা দেশের উন্নয়ন নাকি এর আগে পেছনে কিছু আছে, বা উন্নয়নটা আসলে কি? যেহেতু আপনি পালস বুঝে কাজ করেন, বিশেষ করে একজন সহকারী অধ্যাপক, আপনি অনেক কিছুই দেখেন বা পড়াশোনার সাথে আপনি সম্পৃক্ত, উন্নয়নটা আসলে কি? ধন্যবাদ হাসান সাইদুল আপনাকে। খুব চমৎকার একটা বিষয় তুলে নিয়ে আসছে। আপনার শেষ সময়ে এই গভর্নমেন্ট ফর্ম করার আগে উন্নয়ন শব্দটা বাংলাদেশের গণতন্ত্র নাকি উন্নয়ন, এই শব্দটার মধ্যে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। উন্নয়নের যে গল্প আমরা শুনে আসছি ওই স্বাধীনতার পর থেকেই, সেই গল্পগুলোর সাথে আমরা বাস্তবতা মিলাতে পারি না। আপনি যদি উদাহরণ দিই, সর্বশেষ উন্নয়নের যেই চিত্রটা আমার চোখে এখনও ভেসে আছে, আওয়ামী লীগ সরকার যাওয়ার নির্বাচনের ঠিক আগে দিয়ে আপনার মেট্রো রেল, কর্ণফুলী টানেল এবং হচ্ছে আপনার পদ্মা সেতু উদ্বোধন করলো 2022 সালে। 23 সালে তো একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের পর তো 24 সালে গিয়ে শপথ নেওয়ার কিছুদিন পরে তো সরকার পতন হলো। প্রথম বিষয় হচ্ছে কি, আমরা আলাপ করলাম যে মেট্রো রেল। এই যে মেট্রো রেলটা আমরা কত সালে উদ্বোধন করলাম? 2022 সালে। আপনি জানেন যে লন্ডনে মেট্রো রেল কত সালে উদ্বোধন হয়েছে? 1863 সালে। তার মানে কত বছর আগে? প্রায় 180 বছর আগে। 200 বছর ধরা যায়, প্রায় 200 বছর ধরা চলে। আচ্ছা, আমরা সেই লন্ডনের উদাহরণ না দিই, আমরা উদাহরণটা দিই ঠিক আমাদের বাংলাদেশের যশোরের বেনাপোল বর্ডার থেকে এসপ্লানেড পশ্চিমবঙ্গে, সেই জায়গাটা আমি নিজে গিয়েছি, আমি সেখানে নিজে মেট্রো রেলে উঠেছি। এবং সেই মেট্রো রেলটা আজকে থেকে প্রায় 41 বছর আগে নির্মাণ করছে। কতটুকু দূরে আমাদের বর্ডার থেকে? মাত্র 80 কিলোমিটার দূরত্বে। 80 কিলোমিটার দূরত্বে যে বর্ডারে প্রায় 40 বছর আগে মেট্রো রেল উদ্বোধন করছে, সেই মেট্রো রেল উদ্বোধনের দিন আমরা পুরো বাংলাদেশ মাতোয়ারা হয়ে গিয়েছি। আপনি জানবেন যে চীনের সারা বিশ্বের সবচেয়ে বড় সেতু, 164 কিলোমিটার একটা সেতু, সাগরের উপর দিয়ে সেতু করছে। দানিয়াং যে সমুদ্র সেতু, গ্র্যান্ড সমুদ্র সেতু, 164 কিলোমিটার সেতু উদ্বোধন করছে কোনো সাউন্ড ছাড়া। আর আমরা 6 কিলোমিটার একটা পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান এবং মোরালের অনুষ্ঠান মিলে 205 কোটি টাকা ব্যয় করছি। অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ উৎসব, কল্পনা করতে পারেন একটা দরিদ্র দেশ আমরা আনন্দ উৎসব করতে গিয়ে 205 কোটি টাকা ব্যয় করছি যে আমরা খুশিতে ঠেলায়। অথচ আপনার পৃথিবীর সবচেয়ে বড় সেতু নির্মাণ করলো একটা সমুদ্রের উপর দিয়ে, কোনো নদী না, সমুদ্রের উপর দিয়ে। কত কিলোমিটার? 164 কিলোমিটার সেতু, শব্দ ছাড়া। আপনার লাস্ট আমরা টানেলের কথা যদি বলি, 1843 সালে, অর্থাৎ প্রায় 200 বছর আগে টেমস নদীর নিচ দিয়ে টানেল করছে লন্ডন। শব্দবিহীন, তাদের কোনো কাজকর্ম, উন্নয়নের শব্দ নাই। উন্নয়নের যে গল্প আমরা শুনি, এখন যদি উন্নয়নের রিয়েল চিত্র আপনি প্রকাশ করলাম আমি, যেটা আপনার যে আসলে যেগুলো আপনার 200 বছর আগে মানুষ করছে, 40-50 বছর আগে আমাদের প্রতিবেশী দেশ ভারত করছে, সেগুলো করে এখন আমরা খুব গর্ববোধ, আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত। খিস্তি খেয়র, রাইট, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। আমি যদি আপনাকে বলি, বিশ্ব যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিশ্ব যখন রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, পারমাণবিক বিভিন্ন ইস্যু দিয়ে তারা বিভিন্ন আধুনিক মেডিসিন তৈরি করতেছে, ইয়ারেবল স্ক্রিন তৈরি করতেছে, অর্থাৎ লেটেস্ট যে প্রযুক্তিগুলো বিশ্ব নিয়ে আসতেছে, এগুলো থেকে আমরা কতদূর পিছানো তার একটা উদাহরণ আপনার ইয়া থেকে বুঝবেন, কথা থেকে, যে মেট্রো রেল লন্ডন 200 বছর আগে উদ্বোধন করছে, সেই মেট্রো রেল আমরা 200 বছর পর উদ্বোধন করে পুরো জাতিগোষ্ঠী আমরা খুশিতে ইয়া হয়ে গেছি। আপনার রাশিয়া 1961 সালে যখন মহাকাশে অভিযান চালায়, তার মানে সেটাও তো প্রায় 80 বছর আগে। অর্থাৎ রাশিয়ার পর ইউরি গ্যাগরিন যেটা আমরা বলি, আমেরিকা মহাকাশে অভিযান চালাচ্ছে। অর্থাৎ অন্য প্রথম বিশ্ব বা পৃথিবীর উন্নত দেশগুলো যখন মহাকাশ মহাসমুদ্র জয় করতেছে, তখন আমরা একটা নদীর উপর সেতু বসায়া আমরা 205 কোটি টাকা উদ্বোধনী ব্যয় করতেছি। অথচ আমরা একটা উন্নয়নের গল্প সাজাচ্ছি এখানে।
ভাই এগুলা উন্নয়নের যদি গল্প শোনেন তাহলে আমি বলবো যে ওই যে ইউরোপ আমেরিকা যে পোশাক যাচ্ছে, অর্থাৎ যখন জার্মান আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সর্বোচ্চ মেধা ব্যয় করতেছে, রাশিয়া মহাকাশে সর্বোচ্চ মেধা ব্যয় করতেছে, আমেরিকা মহাসমুদ্রে সর্বোচ্চ মেধা ব্যয় করতেছে, সিঙ্গাপুর চিকিৎসা বিজ্ঞানে সর্বোচ্চ মেধা ব্যয় করতেছে, তখন আমরা পোশাক শ্রমিক তৈরি করতেছি। যদি পৃথিবীটাকে কল্পনা করেন, আমার কল্পনা, আমার ব্যক্তিগত কল্পনায়, তাহলে জার্মান, রাশিয়া বা সিঙ্গাপুর আর হচ্ছে ডাক্তারের দেশ, ইটালি, উত্তর কোরিয়া বা কোরিয়া, জাপান আর হচ্ছে ইঞ্জিনিয়ারের দেশ, আমেরিকাকে আমি বলি যে এটা আর্মিদের দেশ, যুদ্ধ নিয়ে এরা ব্যস্ত থাকে, বাংলাদেশের দর্জিগো দেশ, কাপড় শিলানো নিয়ে আমরা ব্যস্ত। এই হচ্ছে আমাদের উন্নয়ন। সেই উন্নয়নটাও, এটা কোনো টেকসই উন্নয়ন আমাদের দেশে আমি দেখি না। এখন বলতে পারেন যে ভাই টেকসই উন্নয়ন বলতে আপনি কী বুঝেন? জি, আমি আপনার মূল কোশ্চেনটা তো এখানে, দুইটা প্রশ্ন দিয়ে আপনি আমাকে বুঝাবো। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশে ক্যান্সারের সবচেয়ে ভয়ঙ্কর একটা চিত্র আমি গবেষণা করেছি। গবেষণা বলতে আমি একটু একটা আর্টিকেল লেখার জন্য একটু পড়াশোনা করছি, গবেষণা বলা যাবে না, এটা পড়াশোনা করছি। সেখানে আমার কাছে যে চিত্রটা আসলো, এটা অত্যন্ত ভয়াবহ একটা দৃশ্য। চট্টগ্রাম অঞ্চল এবং ঢাকা অঞ্চল। চট্টগ্রাম অঞ্চল হচ্ছে পেটের আপনার পাকস্থলী, যকৃতি, এই রিলেটেড ক্যান্সারটা 22%, অর্থাৎ প্রতি বছর 18 লাখ লোক যদি ক্যান্সার আক্রান্ত হয়, প্রায় 4 লাখের বেশি লোক ক্যান্সার আক্রান্ত হয় চট্টগ্রাম থেকে। আর প্রায় 33% ঢাকা অঞ্চল, অর্থাৎ প্রায় আপনার ঢাকা এবং আশেপাশের এরিয়াতে 33% ক্যান্সার রোগী। তারা আবার কিসের? ফুসফুস ক্যান্সার। ফুসফুস ক্যান্সারটা কেন হয়? বাতাসের দূষিত বাতাস থেকে, দূষিত বাতাস থেকে এবং স্মোক, যেটা ধূমপান থেকে। এটা মূল রিজনটা এটা। অর্থাৎ ঢাকাতে আপনার প্রায় 6 লাখ লোক ক্যান্সার আক্রান্ত হচ্ছে শুধু প্রতি বছর এই ধূমপান এবং দূষিত বাতাসের কারণে। আর চট্টগ্রামে আক্রান্ত হচ্ছে তারা লবণাক্ত শুটকি খাচ্ছে, আবার যে সুপারি খাচ্ছে, এই সুপারি থেকে। অর্থাৎ এই দুইটা অঞ্চল বাদ দিলে আর যে বাংলাদেশের 64টা জেলা, 62টা জেলায় অ্যাভারেজ আক্রান্ত হচ্ছে মাত্র 13,000 লোক। আর এই দুই অঞ্চলে আক্রান্ত হচ্ছে 10 লাখ, 18 লাখের 10 লাখ এই দুই জায়গায় আক্রান্ত হয়েছে। আর আপনি যদি আমি প্রশ্ন করি বা আপনি আমার প্রশ্ন করেন, নাজমুল ভাই, তাহলে আমরা ঢাকা সিটিতে জন্ম নিলে তো আমরা অনেক দিন বেশি বাঁচতে পারতাম। কারণ ঢাকা সিটিতে জন্ম নেওয়া আমি নিশ্চিত হয়েছি যে আমার 40% বেশি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, যা অন্য ডিস্ট্রিক্টে নেই। কারণ অন্য ঢাকা সিটিতে যখন আক্রান্ত হচ্ছে প্রায় 6 লাখ লোক, অন্য জায়গাতে আক্রান্ত হচ্ছে 13,000। কোথায় 6 লাখ, কোথায় 13,000? তাহলে আপনার ক্যান্সার হওয়ার যে ঝুঁকি, আমার ক্যান্সার হওয়ার যে ঝুঁকি, অন্য জেলার লোকের তো সেটা নাই। আরও যদি রিয়েলিটি আমি আনি, মানে এটা আমি ফর্মালি একটা কথা ধরলাম, জাপানের গড়ায়ু আপনি জানেন প্রায় 85 বছর, বাংলাদেশের গড়ায়ু কত? 71 বছর, 72 বছর। আচ্ছা, আর আফ্রিকার সোমালিয়ার গড়ায়ু কত? 51 বছর। চাঁদের গড়ায়ু হচ্ছে 51 বছর। চাঁদ একটা রাষ্ট্র আছে আফ্রিকার, সোমালিয়া টুমিলে অ্যাভারেজে 51 থেকে 52 বছর। তার মানে যে লোকটা আফ্রিকায় জন্ম নিতেছে, তার জীবন কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে তার 35 বছর লাইফ শেষ। আপনি এটা খেয়াল করছেন কিনা? আমি আজকে কল্পনা করলাম আমার জন্ম যদি জাপানে হইতো, তাহলে আমি আরও 15 বছর মনে বেশি বাঁচতাম। আল্লাহ মাফ করুক, এটা হিসাবের খাতা। এর জন্য বলা যে সৃষ্টিকর্তা কিন্তু আমাদের একটা টাইম পিরিয়ড দিয়ে এই পৃথিবীতে পাঠায়। এখন ধর আমার একটা টাইম পিরিয়ড আছে, অ্যান্ড আমি যদি চলন্ত ট্রেনের সামনে দাঁড়ায় বলি যে সৃষ্টিকর্তা আমাকে যে টাইম পিরিয়ড দিচ্ছে তার আগে আমি মরবো না, অর্থাৎ আমার টাইম পিরিয়ডটা ধরেন আল্লাহ আমাকে লিখেছে 70 বছর, তাহলে তোর আত্মহত্যা সামিল হলো। আমি ট্রেনের সামনে দাঁড়ানো মানে কি আমি আত্মহত্যা করলাম না? ঠিক এই যে খাদ্য ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থা, এটা তো আমরা আত্মহত্যা করতেছি। আমাদের হায়াত হয়তো বা জাপানিদের মতো 85 বছরই আল্লাহ দিছিল, নিজেরা কাইটা এগুলি ছোটো করে 72 বছর করে ফেলেছি। আফ্রিকানরা আরও ছোটো করে এটা 51 বছর 50 বছর করে ফেলাইছে। কারণ আমরা আত্মহত্যা করতেছি, তো খাদ্যে আত্মহত্যা করতেছি, পরিবেশগতভাবে আত্মহত্যা করতেছি। খাদ্য আত্মহত্যা কীভাবে আপনি বলবেন? জাপানিরা যে এত লম্বা দীর্ঘ তারা আয়ু পাচ্ছে, তার পিছনে রাষ্ট্রের একটা মদত আছে। তো জাপানের রাষ্ট্রীয় ব্যবস্থায় তারা খাদ্যের, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, নর্ডিক কান্ট্রি যারা, জাপান সহ, তারা খাদ্য ব্যবস্থায় খুবই কড়াকড়ি। তাদের খাদ্য ব্যবস্থায় আপনি একটা কিছু ঢুকাই দিবেন আর সেটা তারা মেনে নিবে, ব্যাপারটা এরকম না। পরীক্ষা নিরীক্ষা সকল কিছু ক্ল্যারিফাই করার পর তারা আপনার খাদ্যটাকে গ্রহণ করে। সেটা অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ নর্ডিক কান্ট্রি, ইউরোপের কান্ট্রি এবং জাপান, খুবই রেস্ট্রিকশন। আপনার ফিনল্যান্ডের খাদ্য নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম, সেখানে খাদ্য শৃঙ্খলটা এত স্ট্রং যে উৎপাদন পর্যায় থেকে, ধরেন আপনি মুরগি পালতেছেন, গরু পালতেছেন, চাইলে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারবেন না। আমাদের গ্রামের ডাক্তাররা যেমন ক্রস গরুতে অ্যান্টিবায়োটিক 4-5টা মাইরা পরে ছাইরা দেয়, সেই মাংস খেয়ে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই, বড় বড় রোগে আক্রান্ত হয়ে যায়। ওইখানে চাইলেই তো আপনার রাষ্ট্রের অনুমতি ছাড়া অ্যান্টিবায়োটিক দিতে পারবেন না। খাদ্যে যে আপনি ধান গাছ, পাট গাছ, এগুলোর মধ্যে যে সবজি খেতে যে আপনি কীটনাশক দিবেন, চাইলে সেটা দিতে পারবেন। রাষ্ট্রের অনুমতি নিয়ে কত ক্যাটাগরিতে কী মাত্রায় দিতে পারবেন সেটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে দিবে। এবং শুধু তা না, আপনি এই খাদ্যটা এখানে উৎপাদন হলো, উৎপাদন হওয়ার পর আপনার ফল, ফ্রুটস, এটা ফল আসলো, ফল হওয়ার পর সেই ফল আপনি প্রক্রিয়াজাত করলেন,
প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণ করলে বাজারজাতকরণ করে পরিবহন করে তো একটা জায়গায় নিতে হয়। সে যে নিবেন প্রত্যেকটা নথিভুক্ত করতে হয়। ওই বাজারজাত করার পরও যদি ওই খাবারটা খেয়ে কেউ অসুস্থ হয়, কোনো রকম আক্রান্ত হয়, তাহলে আপনারা তারা ফাইন্ড আউট করে ফেলাবে, এটা নথিভুক্ত থাকে যে এই পেঁপেটা কোন স্টেট থেকে আসছে, কোন গাড়ি দিয়ে আসছে, এটা কোন জাতের পেঁপে, এটা তারা নথিভুক্ত করে রাখে। তার মানে খাদ্য শৃঙ্খলায় তারা কতটা কড়াকড়ি, এটা ফ্রান্স, অস্ট্রেলিয়া, আপনার ফিনল্যান্ড এবং নর্ডিক কান্ট্রি, যে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে। অথচ আমরা একটা খাবার খেয়ে শিশু বাচ্চা মারা যায় প্রায় সময়, আমরা পত্রিকায় রিপোর্ট করি, চিপস খেয়ে মারা যাচ্ছে, ওষুধ খেয়ে মারা যাচ্ছে, এটা খেয়ে মারা যাচ্ছে, ওইটা খেয়ে মারা যাচ্ছে, আমাদের কোনো এই ধরনের টনক নড়তেছে না। তার মানে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যে যে তারা উন্নয়ন করতেছে, পৃথিবীতে সবচেয়ে বড় উন্নয়ন তো মানুষ কতদিন বেশি বাঁচবে। জাপানের মানুষের বেঁচে বাঁচার কারণে এই যে বিভিন্ন ইউরোপের মানুষের যে গড়ায়ুটা বেশি, তারা তো রাষ্ট্র সেটাকে মদত দিচ্ছে, রাষ্ট্র আত্মহত্যা করাচ্ছে না তার নাগরিকদেরকে। রাষ্ট্র এখানে বলতেছে তুমি চাইলেই এই খাবারটা পরিবেশন করতে পারবে না, এই খাবারটার উপর নিষেধাজ্ঞা আছে, এই সার, এই অ্যান্টিবায়োটিকের উপর নিষেধাজ্ঞা আছে, এটা একটা ফরমেশনের মধ্যে আছে। জাপানের নাগরিকরা আপনার বেশিরভাগ খাবার খায় আপনি সিদ্ধ খাবার, তেলে ভাজা খাবার তারা রাষ্ট্রীয়ভাবে অনুৎসাহিত করে। সিদ্ধ খাবারটা খেলে আমরা জানি যে অনেক রোগ থেকে আপনি অটোমেটিক্যালি বেঁচে যাচ্ছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে তারা চিনি এবং লবণকে খুবই মারাত্মকভাবে রাষ্ট্রীয়ভাবে নিরুৎসাহিত করা হয়। আপনার তৃতীয় হচ্ছে তারা সাইক্লিং এবং এক্সারসাইজ, শারীরিক এক্সারসাইজের ব্যাপারে তারা একটা বাধ্যতামূলক একটা ফরমেশন রেডি করছে, যে অফিসে যাইতে হলে সে নিজের প্রাইভেট কার নিয়ে বেরোতে পারবে না, একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে, এতটুকু হেঁটে গিয়ে সে ট্রেনে উঠতে হবে অথবা বাসে উঠতে হবে অথবা সাইকেল চালায় যেতে হবে, কোনো না কোনোভাবে তাকে পরিশ্রমের মধ্যে রাষ্ট্র রাখতেছে। যার কারণে দেখুন পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম বডি মানুষগুলো হচ্ছে জাপান, কোরিয়া, এরা দেখবেন যে এদের স্থূলতা নাই, মানে মুটিয়ে যাওয়া যেটা ফ্যাট, এটা নাই। পৃথিবীর সবচেয়ে বেশি ফ্যাট মানুষ হচ্ছে আমেরিকায় 35%, আর পৃথিবীর সবচেয়ে কম ফ্যাট মানুষ হচ্ছে জাপান এবং কোরিয়ায় 3%, বাংলাদেশও এটা প্রায় 25%। তার মানে কি, এই যে ফ্যাট খাচ্ছি, এলোমেলো খাবার খাচ্ছি, শরীর মুটিয়ে যাচ্ছে, স্থূলতা বাড়তেছে, মৃত্যু ঝুঁকি বাড়তেছে, দ্রুত মারা যাচ্ছি, রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না। রাষ্ট্র বলতেছে উন্নয়ন, এটি বড় বড় আমি করতেছি, বড় বড় কী বলে এটাকে, মেট্রো রেল করতেছি, ফ্লাইওভার করতেছি। সবার আগে তো ভাই মানুষের জীবনটাকে রক্ষার উন্নয়নটা সবার আগে বেশি জরুরি। মানুষ কীভাবে বেশি দিন বাঁচবে, মানুষের সাস্টেনেবিলিটিটা কীভাবে বাড়ানো যাবে। আমি আবারও শেষ করবো একটা কথা দিয়ে, যে আল্লাহ আমাদের হয়তো বা হায়াত দিয়েছিল জাপানিদের মতো 85 বছর, কিন্তু আমরা এটা কমায়া আত্মহত্যা করে হয়তো সেটাকে 71 বছরে নিয়ে আসছি। আফ্রিকানরা সেটা আরও কমায়া সেটা 50 বছরে নিয়ে আসছে। তার মানে আমরা যদি রাষ্ট্রের সঠিক উন্নয়ন করতে চাই, তাহলে রাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি, আবহাওয়া, পরিবেশ এবং সর্বোপরি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা আমরা বলি, যে সর্বোপরি চারদিকের পরিবেশ সহ মানুষকে বাঁচানোর, বেশি দিন বাঁচানোর জন্য, সুস্বাস্থ্য প্রদানের জন্য যেই দরকার, যে প্রয়োজনটা সবার আগে জরুরি, সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা, খাদ্য উন্নয়ন। এটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের দেশ, জাতি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা নিরাপদ বাংলাদেশ পাবে।